এতদিন ধরে গল্পস্যারের আসর পরিচালনা করছি, অথচ নিজেও জানতাম না একজন বাংলার বুকে জন্ম নেয়া বিখ্যাত মনীষী, নবজাগরণের পথিকৃৎ, যার উত্তরসূরি কালকে জন্মদিন পেরিয়ে এলাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তার কথাই বলতে ভুলে গেছি। এটা আমার ভীষণ বড় অপরাধ। তা সেই অপরাধের স্খলন ঘটানোর দিন আজ, কারণ আজ সেই মানুষটির মৃত্যুদিন। 27শে সেপ্টেম্বর 1833 তিনি আমাদের ছেড়ে চলে যান। বুঝতেই পারছেন, 1833, অর্থাৎ বিদ্যাসাগর যখন 13 বছর বয়স তখন এই মানুষটি চলে যান। আর জন্ম যে সময়ে, তখন রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, মধুসূদন কেউই জন্মাননি, কারণ সবাই ঊনবিংশ শতাব্দীর ফসল। ইনি ঊনবিংশ শতাব্দীর আগের শতাব্দীর ফসল। রাজা রামমোহন রায়, জন্ম 1774, 22শে মে, কেউ বলে মতান্তরে 1772, 22শে মে রাজা রামমোহন রায়। আজকে ওনার মৃত্যুদিন 27শে সেপ্টেম্বর 1833। একটু দ্রুত বলছি, তার কারণ রাজা রামমোহন রায়ের বিরাট জীবন, চেষ্টা করছি ধর্মা। ফরাসি বিপ্লবের ঝড়ের মুখে ভারতবর্ষে তার জন্ম। তার আগে একটি কথা বলে দিই, রবীন্দ্রনাথ বলেছিলেন, সত্যকে স্বীকার করে রামমোহন তার দেশবাসীর নিকটে তখন যে নিন্দা ও অসম্মান পেয়েছিলেন, সেই নিন্দা ও অপমানই তার মহত্ব বিশেষভাবে প্রকাশ করে। তিনি যে নিন্দা লাভ করেছিলেন, সেই নিন্দাই তার গৌরবের মুকুট। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি রাজা রামমোহন সম্বন্ধে। যে কথা বলছিলাম, ফরাসি বিপ্লবের ঝড়ের মুখে ভারতবর্ষে তার জন্ম। ভারতের হুগলি জেলার অন্তর্গত খানাকুল, কৃষ্ণনগরের কাছে রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। তারিখ তো আগেই বলেছি, 22শে মে 1772, কেউ বলে 1774। পিতা রামকান্ত রায়, মাতা তারিণী দেবী। রামমোহনের পূর্বপুরুষ রাজ সরকারের কাজ করে রায়বায়ান উপাধি লাভ করেছিল, তবে তাদের কৌলিক উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়। পিতা রামকান্ত ও তারিণী দেবী দুজনেই ধর্মপ্রাণ মানুষ ছিলেন। রামাকান্ত শেষ জীবনে বৈষ্ণব হয়ে যান এবং হরিনাম করে জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করেন। অন্যদিকে তারিণী দেবী তো কোর্টে রামমোহনের বিরুদ্ধে মামলাই করে বসেন। বিরাট ইতিহাস। বিচারের সময় সগর্বে উচ্চারণ করেছিলেন, ধর্মত্যাগী পুত্রের মস্তক যদি এখানে ছিন্ন করা হয় তাহলে আমি পুণ্য কাজ বলে মনে করব। মা এটা বলেছিলেন। ছেলে বিধর্মী, তাই পৈতৃক সম্পত্তির অধিকারী যেন না হয়, তার জন্য তিনি মামলা করেন। রামমোহন প্রথমে মায়ের বিরুদ্ধে মামলায় লড়তে চাননি, কিন্তু তিনি পরে ভাবেন এতে তার আন্দোলন সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে। এজন্য তিনি মামলায় লড়েন এবং জয়ী হন। মামলায় জয়ী হওয়ার পর তিনি তার প্রাপ্ত সম্পত্তি মাকে ফেরত দিয়ে দেন, কারণ তার যুদ্ধ তো মায়ের মামলার বিরুদ্ধে নয়, তার যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে। রামমোহন বলিষ্ঠ পুরুষ ছিলেন, শরীরের দৈর্ঘ্য ছিল 6 ফুট লম্বায়, মাথা ছিল অস্বাভাবিক বড়। এই জন্য বিলেতের বিশেষজ্ঞগণ তাকে অসাধারণ পুরুষ বলতো। রামমোহন প্রতিদিন 12 সের দুধ পান করতেন, 12 সের দুধ পান করতেন। শোনা যায় একবারে একটি আস্ত পাঁঠার মাংস তিনি খেতে পারতেন। কলিকাতায় তিনি যখন ধর্মমত প্রচার শুরু করেন, তখন কিছু মানুষ তাকে একাধিকবার হত্যার পরিকল্পনা করে। এই কথা শুনে রামমোহন বললেন, আমাকে মারবে, কলকাতার লোক আমাকে মারবে, তারা কি খায়? এই কথার মধ্যে দিয়ে স্পষ্ট হয় রামমোহনের নিজের শক্তি সামর্থ্যের ওপর যথেষ্ট নিজে আস্থা রাখতেন। রামমোহন শরীরের বিষয়ে বেশ যত্নবান ছিলেন। তিনি শরীরকে ভগবানের মন্দির বলে মনে করতেন। সেই কালের অন্যদের মতন তার বাবরি চুল ছিল। রামমোহন যেমন খেতে জানতেন তেমনি পড়তে পারতেন। শোনা যায় রামায়ণের মতো মহাগ্রন্থ তিনি এক বসাতে শেষ করে ফেলতেন। রামমোহন মোট 10টি ভাষায় সুপণ্ডিত ছিলেন। কী কী ভাষা? সংস্কৃত, পার্সি, আরবি, উর্দু, বাংলা, ইংরেজি, ফরাসি, ল্যাটিন, গ্রিক এবং হিব্রু। সকল ভাষার প্রাচীন ও আধুনিক সাহিত্যের সঙ্গে রামমোহন পরিচিত ছিলেন। তৎকালীন সামাজিক প্রথানুসারে বাবার নির্দেশে রামমোহনকে 9 বছর বয়সের মধ্যেই 3 বার বিয়ে করতে বাধ্য হন। 9 বছর বয়সের মধ্যে 3 বার বিয়ে করতে বাধ্য হন। প্রথম স্ত্রী কিছুদিনের মধ্যে মারা যান। নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকেই পরবর্তী জীবনে তিনি বহু বিবাহ প্রথার নিন্দা করেন এবং বিরোধিতা করেন।
এমনকি তিনি তার পুত্রদের ওপর শর্ত আরোপ করেন যে স্ত্রী বেঁচে থাকতে যদি কেউ দ্বিতীয় বিয়ে করে তাহলে সে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে, কারণ পুরুষের একাধিক বিয়েকে স্ত্রী লোকেদের জন্য হীন ও অসম্মান হিসেবে তিনি দেখতেন। রামমোহনের 14 বছর পর্যন্ত বাড়িতেই পড়াশোনা হয়। গ্রাম্য পাঠশালায় বাংলা শিক্ষার সঙ্গে সঙ্গে তিনি এক মৌলবীর কাছে পারস্য ভাষা শিখতে আরম্ভ করেন। সেই সময় পারস্য ভাষা রাজ দরবারের ভাষা ছিল, তাই ধনী বংশের ছেলেরা পারস্য ভাষায় শিক্ষা লাভ করত। পারস্য ভাষার সাথে সাথে তিনি আরবি ভাষাও শিখে ফেলেন। তিনি আরবি ভাষায় অ্যারিস্টটল ও ইউক্লিড পড়েন। এত কম বয়সেই তিনি কোরআন শরীফ অধ্যয়ন করেন। এছাড়া পারস্যের সুফিবাদী বইপত্র অধ্যয়ন করেন। বলা হয় সুফিবাদ পাঠ করার ফলেই তার মনে ধর্মবিশ্বাস শিথিল হয়ে পড়ে। এছাড়া তার প্রিয় কবিরা ছিল মাওলানা রুমি, সামিজ তাবরিজ প্রমুখ। তিনি প্রতিদিন গোসল করার সময় কবিতা আবৃত্তি করতেন। মাত্র 14 বছর বয়সে নন্দকুমার বিদ্যালঙ্কার নামে একজন সংস্কৃত অধ্যাপকের সাথে রামমোহনের পরিচয় হয়। পরবর্তীতে তার সংস্পর্শে রামমোহন সংস্কৃত শাস্ত্রে অধিকার লাভ করেন এবং তান্ত্রিক মতে আকৃষ্ট হন। রামমোহনের বয়স যখন 16 কি 17, সেই সময় তিনি পৃথিবীর সুদূর প্রদেশ, পার্বত্য ও সমতল ভূমিতে ভ্রমণ করেন। এত কম বয়সে তিনি তিব্বত ভ্রমণ করেন। তিব্বত গমন সম্পর্কে তিনি লেখেন, পরিশেষে ব্রিটিশ শাসনের প্রতি অত্যন্ত ঘৃণাবশত আমি ভারতবর্ষের বহির্ভূত কয়েকটি দেশ ভ্রমণ করলাম, তার মধ্যে তিব্বত অন্যতম। তিব্বত যাওয়ার আরেকটি বিশেষ কারণ ছিল বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করা। যদিও তিব্বতে গিয়ে একবার তিনি বেশ ভালো বিপদেই পড়েন। তিব্বতের সর্বপ্রধান বৌদ্ধ পুরোহিতকে বলা হয় লামা। আমরা জানি তিব্বতীরা লামাকে আবার ঈশ্বর জ্ঞান করে। তারা বলে লামা জগতের সৃষ্টি ও স্থিতির কর্তা। কিন্তু রামমোহন এইসব কথাবার্তা সহ্য করতে পারলেন না। তিনি সেখানে তীব্র প্রতিবাদ করলেন। এতেই বাদে বিপদ। তিব্বতীরা তাকে মারবার জন্য ক্ষেপে উঠল। সে সময় তিব্বতের মেয়েরা রামমোহনকে রক্ষা করে। এর জন্য সারা জীবন তিনি নারী জাতির কাছে কৃতজ্ঞতা অনুভব করতেন। তিব্বতী মেয়েদের এই কৃতজ্ঞতা তিনি বহুবার বহু লোকের কাছে গর্ব করে বলেছেন। এরপর তিনি কিছুদিন কাশীতে থেকে হিন্দু শাস্ত্রগুলো অধ্যয়ন করেন এবং কাশীতে থাকার সময় তিনি ইংরেজি শিখতে আরম্ভ করেন। 1803 সালে পিতা রামকান্ত রায়ের মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর রামমোহন মুর্শিদাবাদে অবস্থান করেন এবং তার প্রথম গ্রন্থ তুহফাতুল মুহাহিদিন পারস্য ভাষায় প্রকাশ করেন। তুহফাতুল মুহাহিদিনের অর্থ একেশ্বরবাদীদের প্রতি উপহার। বইটির ভূমিকা আরবি ভাষায় লেখা। বইটিতে তিনি অনেক আরবি নৈয়ায়িক ও দার্শনিক মতের অবতারণা করেন। রামমোহন রচিত আরেকটি পারস্য ভাষায় লেখা গ্রন্থ আমারও জানা নেই, সেটা হচ্ছে মানাজারাতুল আদইয়ান বা বিভিন্ন ধর্ম সম্বন্ধীয় আলোচনা। রামমোহন প্রথম জীবনে নিজেদের বিষয় সম্পত্তি দেখাশোনা করতেন, এরকম শুনতে পাওয়া যায়। পরে কলকাতার কোম্পানির কাগজ ব্যবসা, সিভিলিয়ানদের টাকা কর্জ দেওয়া সহ বিভিন্ন ব্যবসা দেখতেন। রামমোহন 9 বছর চাকরি করেন। তার মধ্যে মাত্র 1 বছর 9 মাস বিভিন্ন স্থানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কাজ করেন। বাকি কয়েক বছর তিনি ডিগবি সাহেবের খাস মুন্সির কাজ করেন। এজন্য লোকে তাকে ডিগবির দেওয়ান বলতো। একবার এক ইংরেজ কালেক্টরের সামনে দিয়ে রামমোহন পালকিতে চলে যাচ্ছিলেন। এতে কালেক্টর স্যার ফেডারিক খেপে গেলেন, কারণ ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছে আর একজন দেশি কিনা পালকিতে চলে যাচ্ছে। তিনি চিৎকার করে রামমোহনকে পালকি নামতে বললেন এবং রামমোহনও ছাড়বার পাত্র ছিলেন না। তিনি ইংরেজ সাহেবকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কালেক্টর সাহেব যখন বুঝতে চাইলেন না, তখন রামমোহন পালকিতে চড়ে দ্রুত চলে গেলেন এবং এই অপমানের প্রতিকারের জন্য রামমোহন বড়লাটকে প্রতিবাদ জানান। ধারণা করা হয় এই প্রতিবাদ চিঠি ছিল রামমোহনের প্রথম ইংরেজি রচনা। এতে অবশ্য কাজও হয়েছিল। কালেক্টর স্যার ফেডরিকের ওপর আদেশ করেছিল দেশীয় লোকদের সাথে ভবিষ্যতে যেন এমন বচসা না করেন। ডিগবি সাহেব রামমোহনকে পছন্দ করতেন, তাই তিনি যেখানে বদলি হতেন রামমোহনকে সঙ্গে নিয়ে যেতেন। ডিগবি সাহেব তাকে ইংরেজি ভাষা শিখতে সাহায্য করেন। রামমোহনের ইংরেজি লেখার তারিফ ডিগবি সাহেব সবসময় করতেন। এমনকি বিলেত থেকে আসা ইংরেজি পত্রিকাগুলো রামমোহনকে তিনি পড়ার জন্য দিতেন। পত্রিকার মাধ্যমে রামমোহন ইউরোপের রাষ্ট্রনীতি সম্বন্ধে পরিচিতি লাভ করেন। এছাড়া ফ্রান্সের রাজনৈতিক ঘটনা, বিশেষ করে নেপোলিয়নের অভ্যুত্থান ও বীরত্বে রামমোহনকে বিশেষভাবে আকর্ষণ করত। ইংরাজি শিক্ষার ফলে পরবর্তীকালে রামমোহন ইংরেজি ভাষায় কেন উপনিষদ ও বেদান্তের চূর্ণক নামে গ্রন্থ রচনা করেন এবং তাতে ভূমিকা লেখেন ডিগবি সাহেব। ডিগবি সাহেব বিলেত গিয়ে বইগুলোর পুনর্মুদ্রণ করেন। 1814 সালে ডিগবি সাহেব বিলেত চলে যান এবং রামমোহনের চাকরি হতে অবসর নিয়ে নেন। রামমোহন চাকরি হতে অবসর নিয়ে নেন। পরবর্তীতে শুরু করেন এক বিচিত্র কর্মবহুল অধ্যায়। মহাপুরুষ যখন আসেন তখন বিরোধ নিয়েই আসেন, একথা আমরা জানি, নইলে তার আসার কোনো সার্থকতা নেই।
ভেসে চলার দল মানুষের ভাষার স্রোতকেই মানে, যিনি উজিরে নিয়ে তরিকে ঘেঁটে পৌঁছিয়ে দেবেন তার দুঃখের অন্তর নেই, স্রোতের সঙ্গে প্রতিকূলতা তার প্রতিপদে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। 1814 সালে তিনি কলকাতায় আসেন ও ধর্ম সংস্কারে আত্মনিয়োগ করেন। কলকাতায় 16 বছরের সংগ্রাম ও সংস্কার রামমোহনের কর্মযুগ বলা যেতে পারে। নবযুগের অগ্রদূত রামমোহন সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে হাতে তুলে নেন রণশৃঙ্গ, ফলে স্বাভাবিকভাবেই তার অনেক শত্রুর সৃষ্টি হয়। একবার তিনি মধু দিয়ে রুটি খেতে খেতে বালক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন, বেরাদর, বেরাদর মানে হচ্ছে পারস্য শব্দ ভাই, বেরাদার, আমি মধু ও রুটি খাচ্ছি, কিন্তু লোকে বলে আমি গরুর মাংস ভোজন করে থাকি। সামাজিক কুৎসা, জীবনের ওপর আক্রমণ সব কিছুই সইতে হয়েছে রামমোহনকে। সমাজ সংস্কার, প্রচলিত সামাজিক ও ধর্মীয় রীতিনীতির অবস্থান নেওয়ার ফলে রামমোহনকে কম যন্ত্রণা সহ্য করতে হয়নি। সমাজের মানুষের পাশাপাশি আত্মীয় স্বজনের বিরুদ্ধেও তাকে সংগ্রাম করতে হয়। রামমোহনের পুত্র রাধাপ্রসাদের বিয়ের সময় তার বিরুদ্ধ দল বিয়ে ভাঙার অনেক চেষ্টা করে, এমনকি রামমোহনকে এক ঘরে করে রাখার আয়োজন করা হয়, যদিও তারা ব্যর্থ হয়েছিল। কিন্তু তার বিরোধী পক্ষরাও দমবার পাত্র ছিল না। তার বিরোধী পক্ষেরা রামমোহনের বাড়ির কাছে এসে সকালে মুরগির ডাক ডাকত, বাড়ির ভেতর গরুর হাড় ফেলে যেত, এমনকি তার বিরুদ্ধে গানও রচনা করেছিল। এই গান আমরা সকলে জানি, এই সুরাই মেলের কুল, বেটার বাড়ি খানা কুল, বেটা সর্বনাশের মূল, ওং তৎসৎ বলে বেটা বানিয়েছে স্কুল, ও সে জেতের দফা করলে রফা মজালে তিন কুল। এটা নিয়ে নাচন কোদন করে অসভ্যতা করত রক্ষণশীল সমাজ। প্রতিবেশী আত্মীয় স্বজনের এত অত্যাচার সহ্য করার পরও রামমোহনের কোনো লেখায় কারো প্রতি বিদ্বেষ দেখা যায়নি, কারণ তিনি ছিলেন খুবই ধৈর্যশীল একজন মানুষ। ছেলেরা দল বেঁধে রামমোহনকে খ্যাপাতো। কলকাতায় যখন ব্রাহ্মসভার উপাসনা করতে যেতেন তখন লোকে তার গাড়িতে ঢিল ছুটত, তাই বেশিরভাগ সময় গাড়ির জানালা বন্ধ করে রাখতে বাধ্য হতেন। শুধু তাই নয়, তার বিরোধী পক্ষ তার প্রাণনাশের চেষ্টা করত, এ খবরও আছে। এই জন্য রামমোহন তার সঙ্গে কিরিচ ও পিস্তল নিয়ে বের হতেন, কিন্তু এরপরও কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল না। অসহিষ্ণু নীতিতে ছিল তার আস্থা। রামমোহন কলকাতার চিন্তাশীল ও সংস্কার প্রয়াসী বিশিষ্ট জনদের নিয়ে একটি সমমনা সভা গঠন করলেন। সেখানে বেদান্ত শাস্ত্র ও ধর্মের ব্যাখ্যা ও বিচার সম্পর্কে আলোচনা হতো এবং একেশ্বরবাদের পক্ষে যুক্তি উপস্থাপন হতো। শহরের শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিরা সবাই উপস্থিত হতো। তাদের মধ্যে কারা ছিলেন? জোড়াসাঁকোর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, পাতুরিয়াঘাটার প্রসন্ন কুমার ঠাকুর, টাকির কালীনাথ ও বৈকুণ্ঠনাথ মুন্সি, বৃন্দাবন মিত্র কাশীনাথ মল্লিক, ভূকৈলাসের রাজা কালীশঙ্কর ঘোষাল, তেলিনীপাড়ার অন্নদা প্রসাদ ব্যানার্জি, হরিনারায়ণ তীর্থস্বামী, বৈদ্যনাথ ব্যানার্জি উল্লেখযোগ্য। এছাড়া ব্রজমোহন মজুমদার, হলধর বোস, রাজনারায়ণ সেন, চন্দ্রশেখর দেব, তারাচাঁদ চক্রবর্তী প্রমুখ তার সাহচর্য লাভ করেন। এছাড়া নিজের মত প্রচার ও প্রতিষ্ঠা করার জন্য 1815 সালে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। সপ্তাহে একদিন আত্মীয় সভা অনুষ্ঠিত হতো। তাতে বেদান্ত অনুযায়ী এক ব্রহ্মের উপাসনা এবং পৌত্তলিকতা মানে পুতুলপুরি বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলা হতো। সবাই বেদ পাঠের পর ব্রহ্মসঙ্গীত গাওয়া হতো। সভা সকলের জন্য উন্মুক্ত ছিল না, শুধু রামমোহনের কয়েকজন বন্ধু তাতে যোগদান করতে পারতেন। সে সময় নিন্দুকেরা আত্মীয় সভার বিরুদ্ধে গুজব রটায় যে আত্মীয় সভায় গোমাংস খাওয়া হয়, ফলে অনেক বন্ধু রামমোহনকে ত্যাগ করে। পরবর্তীতে 1819 সালে আত্মীয় সভা বিহারীলাল চৌবের বাড়িতে স্থানান্তরিত করা হয়। 1815 সালে রামমোহনের সকল বিচারের ভিত্তিস্বরূপ সর্বপ্রথম বেদান্ত গ্রন্থ বা বেদান্ত সূত্র বাংলা ভাষায় প্রকাশিত হয়। বেদান্ত সূত্র অতি বিস্তৃত ও কঠিন গ্রন্থ ছিল, তাই বাধ্য হয়ে সার সংকলন বেদান্ত সার নামে আরেকটি গ্রন্থ তিনি রচনা করেন। সময়টা ছিল বাংলা গদ্য রচনার শৈশবকাল। যদিও বেদান্ত 1801 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়, সেখানে ইংরেজ সিভিলিয়ানদের বাংলা শেখানোর জন্য কলেজের কয়েকজন পণ্ডিত কয়েকটি বাংলা গ্রন্থ রচনা করেন, যা একেবারে সংস্কৃত ঘেঁষা সন্ধি সমাজ বিবর্জিত সংস্কৃত বই বলা যায়। রামমোহনের পূর্বে এটাই ছিল বাংলা গদ্য রচনা। রামমোহন সংস্কৃত বহুল বাংলাকে সহজ সরল করলেন। লোকে যাতে বাংলা পড়তে পারে তার জন্য তিনি বেদান্ত গ্রন্থে গদ্য গঠনে একটা নিয়ম লিখে যান। 1816 সালে রামমোহন ঈশপ নিষদ, 1817 সালে কঠক নিষদ, মান্ডু কপনিষং 1818 সালে এগুলি সব প্রকাশ করেন। এই যে মুন্ড কোপনিষদ ছাড়া সবগুলো বইয়ের ইংরেজি অনুবাদ ছাপা হয়। সে সময় বই কিনে পড়ার মতন মনোবৃত্তি মানুষের ছিল না, সুতরাং বিনে পয়সা
তিনি মানুষের মধ্যে বইগুলি বিলি করতেন। কিন্তু কিছু বই একাধিকবার ছাপা হয়েছিল। 9 বছর চাকরি করে বেশ কিছু অর্থ উপার্জন করার ফলে অর্থনৈতিকভাবে তিনি বেশ সমৃদ্ধশালী ছিলেন। 1816 সালে রামমোহনের গ্রন্থের ইংরেজি অনুবাদ দেখে ইংরেজি পাদ্রীরা অবাক হন। তারা রামমোহনের পরিচয় সে সময় ইউরোপে প্রচার করেন। সে যে বেদ শূদ্র সম্প্রদায় উচ্চারণ করলে জিহবা কেটে নেওয়ার রীতি ছিল, সেই বেদকে সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করে দেন রামমোহন। আমরা এই ক্ষেত্রে স্মরণ করতে পারি রাজা রবি ভার্মার কথা। দেবতার মন্দিরে শূদ্রদের জায়গা ছিল না, মন্দিরের দেবতাকে ছবির মাধ্যমে সকলের মানুষের কাছে পৌঁছে দেন রবি ভার্মা। সর্বসাধারণের জন্য বেদ ছড়িয়ে দেওয়ার ফলে রামমোহনের বিরুদ্ধে হিন্দু সমাজে চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন মাধ্যমে শুরু হয় নির্যাতন। তাই তো ইংরেজি বেদান্ত গ্রন্থের ভূমিকায় রামমোহন রায় লিখে গেছেন, আমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে বিবেক ও সরলতার আদেশে যে পথ অবলম্বন করেছি তাতে আমার প্রবল কুসংস্কারাচ্ছন্ন আত্মীয়গণের তিরস্কার ও নিন্দার পাত্র হতে হলো। কিন্তু ইয়া যতই হোক না কেন, আমি এই বিশ্বাসে ধীরভাবে সমস্ত সহ্য করতে পারি যে একদিন আসবে যখন আমার এই সামান্য চেষ্টা লোকে ন্যায় দৃষ্টিতে দেখবে, হয়তো কৃতজ্ঞতার সাথে স্বীকার করবেন। লোকে যাই বলুন না কেন, অন্তত এই সুখ হতে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমার আন্তরিক অভিপ্রায় সেই পুরুষের নিকট গ্রাহ্য যিনি গোপনে দর্শন করে প্রকাশ্যে পুরস্কৃত করবেন। রামমোহনের ভবিষ্যৎবাণী ব্যর্থ হয়নি, কথা বলাই বাহুল্য। রামমোহনের বই ও বইয়ের অনুবাদের ফলে দেশে বিদেশে রামমোহনের নাম ছড়িয়ে পড়তে থাকে। লন্ডন, ফ্রান্স, আমেরিকা, সেখানেও রামমোহনের খ্যাতি ছড়িয়ে পড়ে। সেই সাথে ভারতে রামমোহনের বিরুদ্ধে দেশে তীব্র প্রতিবাদ শুরু হয়। 1813 সালে মাদ্রাজ গভর্নমেন্ট কলেজের প্রধান শিক্ষক শঙ্কর শাস্ত্রী মাদ্রাজ কুরিয়ার পত্রিকায় রামমোহনের বিরুদ্ধে প্রতিমা পুজোর সমর্থন করে একটি চিঠি লেখেন। তার উত্তরে রামমোহনের ডিফেন্স অফ হিন্দুইজম বা হিন্দু ধর্মের সমর্থনে নামে একটি প্রতিবাদ গ্রন্থ রচনা করেন। সেই বইতে শঙ্কর শাস্ত্রীর চিঠিটা পুনর্মুদ্রণ করা হয়। এছাড়া রামমোহনের বিরুদ্ধে আরও গ্রন্থ রচনা করে তার বিপরীত পক্ষ, যেমন পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত বেদান্ত চন্দ্রিকা। রামমোহন প্রতিটা বই কিংবা লেখার বিপরীতে গ্রন্থ রচনা করেন এবং বিপক্ষের যুক্তি খণ্ডন করেন। এমনকি বিদ্যালঙ্কার যখন কদর্য ভাষায় রামমোহনকে আক্রমণ করেন, তখনও রামমোহন তার লেখার উদারতা ও মহানুভবতার পরিচয় দেন। 1820 সালে রামমোহন প্রকাশ করেন তার আরেক আলোচিত গ্রন্থ যীশুখ্রিস্টের উপদেশ শান্তি সুখের পথ। একটি নাম ছিল পারসেপ্টস অফ জেসাস গাইড টু পিস অ্যান্ড হ্যাপিনেস। এই নামে তিনি একটি গ্রন্থ রচনা করেন। এতদিন তিনি হিন্দু সমাজ ও ধার্মিকদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন, এবার লিপ্ত হলেন খ্রিস্টান পাদ্রীদের বিরুদ্ধে। জীবনটাই যুদ্ধ। ইংরেজি শাসন থেকে গ্রন্থ লিখে চ্যালেঞ্জ করার মাধ্যমে রামমোহন নিজের সাহসিকতা ও জ্ঞানের উচ্চতা সবার সামনে হাজির করলেন। তিনি শুধু বাইবেল কিংবা ওল্ড টেস্টামেন্টের ইংরেজি পড়েই ক্ষান্ত হয়ননি, তিনি গ্রিক ও হিব্রু ভাষাও আয়ত্ত করেন। হিন্দু সমাজ ইংরেজ শেখার প্রতি যতটা আগ্রহী ছিল, ততটা আবার ঘৃণা করত খ্রিস্টান সমাজকে। ইংরেজদের সাথে খাবার খেয়ে অতীতে জাত নষ্ট করে সামাজিক বদনামের ভাগিদার তো অনেকেই হয়েছিলেন। বই প্রকাশের পর রামমোহনের বিরুদ্ধে হিন্দুদের ঘৃণা ও বিদ্বেষ বাড়তে লাগলো। অন্যদিকে মিশনারি কেরি ও মার্সম্যান সাহেবরাও বইয়ের বিরুদ্ধে অবস্থান নেন। ইংরেজি সাপ্তাহিক পত্রিকায় ফ্রেন্ড অফ ইন্ডিয়া তীব্র ভাষায় প্রতিবাদ জানায়। তাদের বক্তব্য, রামমোহন যিশুর উপদেশ মান্য করেছে বটে, কিন্তু যিশুর অলৌকিক ঘটনাগুলোকে অস্বীকার করেছেন। ওরা খ্রিস্টানরা এতে খেপবে, এটাই ছিল স্বাভাবিক। মার্সম্যানের লেখার প্রতিবাদে রামমোহনকে 1820 সালে সত্যের বন্ধু এ ফ্রেন্ড অফ ট্রুথ নাম নিয়ে অ্যান অ্যাপিল টু দ্য খ্রিস্টান পাবলিক নামে একটি গ্রন্থ রচনা করেন। মার্সম্যান সাহেব আবার লিখলেন, তার জবাবে রামমোহন সেকেন্ড অ্যাপিল টু দ্য খ্রিস্টান পাবলিক লিখলেন। মার্সম্যান আবার লিখলেন, রামমোহনের পাল্টা লেখা লিখলেন, কিন্তু ছাপতে গিয়ে ঝামেলা বাঁধল। এতদিন ধরে ব্যাপটিস্ট মিশন প্রেস রামমোহনের সকল বই ছাপিয়ে আসলেও এবার তারা বইটি ছাপতে অস্বীকৃতি জানায়, কিন্তু রামমোহনও দমিবার পাত্র ছিলেন না। তিনি ইউনিটেরিয়ান প্রেস নামে একটি প্রেস দিয়ে বসলেন। সেই প্রেস হতে 1823 সালে তার ফাইনাল অ্যাপিল শেষ নিবেদন ছাপা হলো। শেষ গ্রন্থ তার মেধা ও পাণ্ডিত্য দেখে সবাই অবাক হলো। রামমোহন স্পষ্ট করে দেখিয়ে দিলেন মার্সম্যানের ভুল কোথায়। এরপর মার্সম্যান নীরব হলেন। এই তর্ক বিতর্ক সম্পর্কে ইন্ডিয়া গেজেটের ইংরেজি সম্পাদক লেখেন, এই বিচারে এটি প্রতিপন্ন হলো যে রামমোহন রায় এদেশে এখনও তার সমতুল্য লোক প্রাপ্ত হয় নাই। এরপর সেই ঘটনা আসি সতীদাহ প্রথা। গুপ্ত সমাজের পূর্ব হতেই এ প্রথার প্রচলন সম্পর্কে ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়।
গ্রিক দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডার ভারতে এসেছিলেন। ক্যাসেনজিয়ার ঐতিহাসিক অ্যারিস্টোবুলুস আলেকজান্ডারের সাথে ভারতে এসেছিলেন। কে? ক্যাসেনজিয়ার ঐতিহাসিক অ্যারিস্টোবুলুস। তিনি টাক্সিলা মানে তক্ষশিলা শহরে সতীদাহ প্রথার ঘটনা তার লেখনীতে সংরক্ষণ করেছিলেন। গ্রিক জেনারেল ইউমেনাস এর এক ভারতীয় সৈন্যের মৃত্যুতে তার 2 স্ত্রী শতপ্রণোদিত হয়ে সহমরণে যায়। এ ঘটনা ঘটে খ্রিস্টপূর্বাব্দ 316 সালে। মূলত শতপ্রণোদিত হয়েই পতির মৃত্যুতে স্ত্রী অগ্নিতে আত্মাহুতি দিত। পৌরাণিক কাহিনীতে এই আত্মাহুতি অতিমাত্রায় শোকের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা যেত। মহাভারত অনুসারে পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রী সহমরণে যান, কারণ মাদ্রী মনে করেছিলেন পাণ্ডুর মৃত্যুর জন্য তিনি দায়ী, যেহেতু পাণ্ডুকে যৌন সহবাসে মৃত্যুদণ্ডের অভিশাপ দেওয়া হয়েছিল। রাজপুতানায় জহরবত প্রচলিত, যাতে কোনো শহর দখল হবার পূর্বেই পুরো নারীরা আত্মসম্মান রক্ষার্থে আগুনে ঝাঁপ বা জহর বা বিষ দিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতেন, যা সতীদাহের অনুরূপ। কিন্তু কালক্রমে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে হিন্দু স্ত্রীকে সহমরণে বাধ্য করা হতো। বিশেষ করে কোনো ধনী লোকের মৃত্যুর সম্পত্তি অধিকার করার লোভে তার আত্মীয়রা তার সদ্য বিধবা স্ত্রীকে ধরে বেঁধে ঢাক ঢোলের শব্দ দ্বারা তার কান্নার আওয়াজকে চাপা দিয়ে তার স্বামীর সাথে চিতায় শুইয়ে পুড়িয়ে মারত। শুরুতে ইংরেজ শাসকরা এই প্রথা বিলুপ্তির জন্য খুব বেশি আগ্রহী ছিল না। লর্ড কর্নওয়ালিস সতীদাহ প্রথা নিয়ে বলেন, হিন্দু শাস্ত্রের বিরুদ্ধাচরণ করে জোর জবরদস্তি করে এটা বন্ধ করা সমীচীন হবে না। সতীদাহের মতো নৃশংস নারী হত্যাকাণ্ড রামমোহন বাল্যকালে নিজের চোখেই সামনে থেকে দেখেছেন। ফলে এমন নিষ্ঠুর ধর্মীয় প্রথা তার হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। বিধবা নারীকে ভাঙ, চরস, ধুতুরা খাইয়ে জ্ঞান শূন্য করে চিতায় তোলা হতো, আর নারীর আর্তনাদ যাতে কেউ শুনতে না পায় তার জন্য ঢোল বাজানো হতো। এমনও ঘটনা ঘটেছে, আগুনের চিতায় থেকে কোনো নারী উঠে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। এমন কাণ্ডে চারিদিকে হায় হায় ধ্বনি উঠত। হিন্দু ধর্ম রসাতলে গেল, কুলে কলঙ্ক পড়ল, শাস্ত্র অসুচি হলো। তাই সবাই মিলে জোর করে আবার নদী থেকে সেই আধপোড়া নারীকে তুলে এনে চিতায় তুলে দিত। ফলে ধর্ম রক্ষা পেত, কুলের সম্মান অক্ষুণ্ণ থাকত। এই ছিল সময়কার সামাজিক ধর্মীয় প্রথা। ফলে রামমোহন এমন অনাচার প্রথার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। একবার কাসিম বাজার কুঠির সামনে রামচাঁদ পণ্ডিত নামের এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের 18 বছর বিধবা স্ত্রীকে সহমরণ দেওয়া হয়। তখন ফ্রান্সিস রাসেল ছিলেন কুঠির অধ্যক্ষ। যুবতী বিধবা স্ত্রীকে জোর করে চিতায় ওঠানোর সময় সেখানে উপস্থিত ছিলেন পলাশির যুদ্ধের সময়ের ব্রিটিশ সেনানায়ক হলওয়েল এবং তার স্ত্রী। তারা সচক্ষে এই করুণ দৃশ্য দেখে ব্যথিত হন। নিষ্ঠুর ধর্মানুরাগীদের প্রতি ইংরেজরা এরপর বিরক্ত হন। এতে রামমোহনের আন্দোলন আরও বেগবান হয়। সতীদাহ প্রথার কথা রামমোহনের বন্ধু অ্যাডাম বিলেতের এক বক্তৃতায় উল্লেখ করেছিলেন। আমি নিশ্চিত করে বলছি যে 1765 খ্রিস্টাব্দে বাংলায় ইংরেজদের রাজ্য সংস্থাপনের শুরু হতে গভর্নমেন্ট ও তার কর্মচারীদের চোখের সামনে প্রতিদিন অন্তত সতীদাহ প্রথার নামে এমন 2টি হত্যাকাণ্ড সংঘটিত হতো এবং প্রতি বছর অন্তত 500-600 অনাথ নারীকে এমনভাবে খুন করা হতো। বাংলার গভর্নর লর্ড আমহার্স্ট এর আমলে সতীদাহ করার ক্ষেত্রে তিনি কিছু শর্তযুক্ত নিয়ম চালু করেন। কি সেগুলো হচ্ছে কোনো সহগামিনার্থী মানে সহগমনে যাচ্ছেন যিনি, সহগমনার্থিনী বিধবাকে স্বামীর দেহের সঙ্গে ছাড়া অন্য কোনোভাবে দগ্ধ করা যাবে না। সহগমনার্থিনী বিধবাদের স্বয়ং ম্যাজিস্ট্রেটের সামনে এসে অনুমতি নিতে হবে সহমরণের জন্য। অন্যের দ্বারা দরখাস্ত দিয়ে অনুমতি নিলে চলবে না। সতীর সহমরণে সহায়তাকারী কোনো ব্যক্তি সরকারি চাকরি পাবে না। সহমৃতার কোনো সম্পত্তি থাকলে সরকার তা বাজেয়াপ্ত করে সরকারি সম্পত্তি হিসেবে গণ্য করবে। শেষ পর্যন্ত সতীদাহ প্রথা বিলুপ্ত করার জন্য এগিয়ে আসেন লর্ড উইলিয়াম বেন্টিং। 1828 সালে জুলাই মাসে তিনি ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন। রামমোহন 1818 সালে সতীদাহের বিরুদ্ধে প্রথম গ্রন্থ রচনা করেন এবং এর ইংরেজি অনুবাদ বাহির করেন। তিনি প্রমাণ করে দেখান যে এই প্রথা শাস্ত্র বিরোধী। রামমোহনের এসব কর্মকাণ্ডের ফলে হিন্দু গোঁড়া সমাজ আবার তার বিরুদ্ধে খড়গহস্ত হলো। রামমোহন শুধু বই লেখা কিংবা ইংরেজদের এই প্রথার বিরুদ্ধে আইন করার জন্য কাজ করেননি। তিনি নিজের বন্ধুদের নিয়ে একটি দল গঠন করলেন। তারা সতীদাহ প্রথা বন্ধ করার জন্য শ্মশানে ছুটে যেতেন, মানুষকে এই প্রথার বিরুদ্ধে বোঝাতে চেষ্টা করতেন। আর এই কাজ করতে গিয়ে তাকে অনেক লাঞ্ছনা অপমান ভোগ করতে হয়েছে, তারপরেও তিনি থেমে থাকেননি। লর্ড উইলিয়াম বেন্টিং পূর্বেই রামমোহন ও তার দলের সমর্থন লাভ করলেন। এবার তিনি সতীদাহ প্রথা
চিরতরে বন্ধ করার আগে তার অধীনে থাকা সেনাপতিদের মনোভাব জানতে চাইলেন, কারণ এমন প্রথা বন্ধ করার জন্য তলোয়ারের ওপরও নির্ভর করতে হবে। 49 জন সেনাপতি অভিমত প্রকাশ করলেন যে সতীদাহ প্রথা বন্ধ হলে সেনা দলের মধ্যে কোনো রকম চাঞ্চল্য উপস্থিত হবে না। তাদের মধ্যে 24 জন অবিলম্বে সতীদাহ প্রথা বন্ধের পক্ষে মত প্রকাশ করলেন। মাত্র 5 জন কোনো পরিবর্তনের ইচ্ছা পোষণ করলেন না। বিচার বিভাগের মধ্যে 4 জন সতীদাহ প্রথা বন্ধের পক্ষে মতামত দিলেন। পুলিশও এই প্রথার বিরুদ্ধে অবস্থান নিল। এরপর বেন্টিং আর দেরি না করে 1829 সালের 4 ডিসেম্বর সতীদাহ প্রথা নিষেধ করে আইন জারি করলেন। এর ফলে হিন্দু সমাজে যেন একটা বোমা বিস্ফোরিত হলো, চারিদিকে তোলপাড় শুরু হলো। গোঁড়া হিন্দুরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো। কলকাতায় বিশিষ্ট পণ্ডিত সহ মোট 800 অধিবাসীর নাম স্বাক্ষর সহ এক আবেদন গভর্নর জেনারেলের কাছে হাজির করে সতীদাহ রদ আইন প্রত্যাহারের আবেদন জানানো হলো। অন্যদিকে 800 জন খ্রিশ্চান ও 300 জন অধিবাসী স্বাক্ষরযুক্ত অভিনন্দনপত্র রামমোহন ও তার গ্রুপ বেন্টিং সাহেবকে পাঠালেন এবং প্রকাশ্য সভায় অভিনন্দিত করলেন। গোঁড়া হিন্দু সমাজ সতীদাহ রদ আইনে বাতিল করার জন্য সবাই একজোট হলো। রাতারাতি তারা ধর্মসভা প্রতিষ্ঠা করলো। প্রথম দিনের মিটিংয়ে তাদের চাঁদা উঠল 11,260 টাকা। তাদের পত্রিকা সমাচার চন্দ্রিকায় রামমোহনের বিরুদ্ধে লেখালেখি বাড়িয়ে দিল। এর প্রতিবাদ স্বরূপ রামমোহন 128 জন পণ্ডিতের মত খণ্ডন করে সহমরণ বিষয়ক তৃতীয় প্রস্তাব প্রকাশ করলেন। ওরা হিন্দুরা যখন বুঝল ভারতবর্ষে এই আইন রদ হওয়ার আর কোনো সুযোগ নেই, তারা বিলেতের পার্লামেন্টে আপিল করে বসলেন। রামমোহনের বিলেত যাওয়ার একমাত্র কারণ পার্লামেন্টে যাতে এই রদ না করা হয় সেই চেষ্টা করা। 1833 সালে বিল পাস হলো। ধর্মসভার আপিল অগ্রাহ্য হলো। বাংলার বুক হতে মর্মভেদী করুণ আর্তনাদ চিরদিনের জন্য অতল গর্বে লীন হয়ে গেল। পূর্বেই উল্লেখ করেছি, রামমোহন নারীদের সবসময় সম্মানের চোখে দেখতেন। বহু বিবাহকে নারীর কলঙ্ক হিসেবে তিনি দেখতেন। তাই তিনি ভারতীয় নারীদের রক্ষার জন্যে শুধু সতীদাহ প্রথা রদ করেননি, নারীদের সম্মান রক্ষার জন্য বহু বিবাহের বিরুদ্ধেও সংগ্রাম করেন। বহু বিচার বন্ধের জন্যে তিনি রাজবিধির প্রয়োজনীয়তা অনুভব করেন, কারণ ব্রাহ্মণ ও কায়স্থ সমাজ বেশি অর্থ পেয়ে নিজেদের কন্যাকে রুগ্ন, বৃদ্ধ, বিকলাঙ্গের নিকট বিয়ে দিত। ফলে ওই মেয়েদের দুর্দশার সীমা থাকতো না। এছাড়া হিন্দু নারীরা সমাজে আরও বেশি অসহায় হওয়ার কারণ ছিল সম্পত্তির অধিকারী না হওয়া। রামমোহন নারীর সম্পত্তি লাভের জন্য আন্দোলন শুরু করেন। তিনি শাস্ত্র ঘেঁটে বললেন, প্রাচীন ঋষিগণ ব্যবস্থা করেছিলেন যে মৃত স্বামীর সম্পত্তিতে পুত্রের সাথে স্ত্রীও সমান অধিকারী। একাধিক পত্নী থাকলেও তারা সবাই সমানভাবে বিষয় সম্পত্তির অধিকারী। সম্পত্তির অধিকারহীন বিধবার নারীর জীবনকে তিনি মৃত্যুর চেয়ে আরও বেশি যন্ত্রণাদায়ক হিসেবে উল্লেখ করেন। পুরুষের সম্পত্তির অধিকার তার ছেলে কিংবা ছেলে মারা গেলে পুত্রবধূ পেলেও নিহতের স্ত্রীর জন্য কোনো সম্পত্তির অধিকার ছিল না। যদি নিহতের স্ত্রীর জন্য সম্পত্তির অধিকার থাকে তাহলে পুরুষ বহুবিবাহ ইচ্ছাটা অনেকখানি হ্রাস হতো। কিন্তু হিন্দু নারীদের জ্বলন্ত চিতা থেকে উদ্ধার, বহুবিবাহ থেকে মুক্তি ও সম্পত্তি লাভের জন্য রামমোহন যে সংগ্রাম করেছেন তার জন্য হিন্দু সমাজের নারীরা বিশেষভাবে রামমোহনের কাছে কৃতজ্ঞ থাকা আবশ্যক। ভারতীয় সমাজে শিক্ষা বিস্তার, বাংলা গদ্যের বিস্তার ও সমাজে ধর্মের নামে যেসব অনাচার হতো সব কিছুর বিরুদ্ধে রামমোহন আজীবন সংগ্রাম করে যান। রাজা রামমোহনের জীবনের শেষ 3 বছর কেটেছিল ইংল্যান্ডে, এটা আমরা সবাই জানি। বিলেত যাওয়ার আগে 1829 সালে তিনি দিল্লির বাদশাহ থেকে রাজা উপাধি লাভ করেন। বিলেত যাওয়ার আগে তার আত্মীয় স্বজন তাকে বাধা দেয়, কারণ সেই যুগে দেশের শাস্ত্র অনুযায়ী সমুদ্রযাত্রা চিরতরে নিষিদ্ধ ছিল। রামমোহন প্রথম ব্যক্তি যিনি এসব অযৌক্তিক প্রথাকে উপেক্ষা করে বিলেত গমন করেন। সে সময় তার সঙ্গী ছিলেন তার পালিত পুত্র রামরত্ন মুখোপাধ্যায় নামে পাচক ব্রাহ্মণ। পালিত পুত্র ছিল আর কে ছিলেন? রামরত্ন মুখোপাধ্যায় নামে পাচক ব্রাহ্মণ এবং রামহরি নামে ভৃত্য। 1830 সালের 27 সেপ্টেম্বর ব্রিস্টলে 27 সেপ্টেম্বর আজকের দিনে ব্রিস্টলে তার মহাপ্রয়াণ হয়। তখন তার বয়স হয়েছিল মাত্র 59 বছর। মৃত্যুর আগে খ্রিশ্চান সমাধিস্থলে তাকে সমাহিত না করার জন্য অনুরোধ করেছিলেন। পরে তাকে স্টাপল গ্রোভের নির্মাণ স্থানে সমাহিত করা হয়। 10 বছর পর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বিলেতে গিয়ে আরান্সফেল নামক স্থানে পুনঃসমাধিস্থ করে সেখানে একটি ব্রাহ্ম মন্দির স্থাপন করে দেন। তবে এটা সত্য
রামমোহনের ব্রাহ্ম সমাজ তার মৃত্যুর পর হিন্দু ধর্মের বাইরে যাওয়ার ঘোষণা না দিলেও হিন্দু ধর্মের মধ্যেও থাকে। এই হলো রাজা রামমোহনের ইতিহাস। আজকের দিন তার মৃত্যুর দিন, পরস্পর দুটি দিন। 26শে সেপ্টেম্বর জন্মদিন পণ্ডিতের বিদ্যাসাগর, যিনি হচ্ছেন রাজা রামমোহনের যোগ্য উত্তরসূরি, আর 27শে সেপ্টেম্বর রামমোহনের মৃত্যুদিন। আমি একটি কবিতা একটু ব্যঙ্গাত্মক ছলে লিখেছিলাম অনেক দিন আগে বললে ভুল হবে, আগের বছর লিখেছিলাম সেপ্টেম্বর মাসে। কবিতাটা পাঠ করছি। কবিতার নাম দিয়েছিলাম জবাব চাই। আমরা হলাম মাস্টারমশাই, শিক্ষক নাকি তারা, ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়েছিলেন যারা, ব্যস্ত বাবা পড়িয়ে খেতে বুতে ধরলো নাকি, উচ্ছন্নে জাগনা সমাজ তোমার হচ্ছেটা কি, জাহান নামে জাগ বেদবা, তুমি হরিদাসকে বেদবার মেয়ের বিয়ে দিতে শোক উদলে পড়ছে, গন্ডা গন্ডা করুক বিয়ে কৈতেধারী বুড়ো, তোমার তাতে হচ্ছেটা কি বিদ্যাসাগর খুঁড়ো। কেমন জবাব দিল তোমার ছেলে বউ আর বাপ, তাদের জন্য বীর সিংহই যাওয়া হলো অভিশাপ। তবুও তুমি তেজে মটমট, পরিবার গেল ভেসে, কলকাতা ছেড়ে জমালে পারি কোন এক ভিন দেশে। তোমার ওই গডফাদারটা কি যেন তার নাম, রামমোহন না রাজামোহন, খানাকুলেতে ধাম। ছিলে তো বাবা রাজার ছেলে, সোনার চামচ মুখে, খেয়ে দিয়ে দিব্যি কাটত দিনগুলো তোর সুখে। তা নয় তো হত্যে দিলি সমাজ করবি সাপ, শরীর ভাঙছে রাত জেগে নীলি গাদা গুচ্ছেক চাপ। সতীদাহ না কি যেন প্রথা চলছিল তো বেশ, দরকার কি ছিল বলো তো, থামানো তোমার কেস। তুলে ছাড়লে বাবার